আজকের এই এপিসোডটা শুধুমাত্র মেয়েদের জন্য নয়, ছেলে, স্বামী, পরিবার সবারই জন্য সমান গুরুত্বপূর্ণ। কারণ একজন মেয়ের শরীরের পরিবর্তন শুরু হয় কৈশোর থেকে, তারপর পিরিয়ড, প্রেগনেন্সি, ফার্টিলিটি, হরমোনাল সমস্যা, মেনোপজ, প্রত্যেকটি ধাপে থাকে ভয়, কনফিউশন আর হাজার একটা প্রশ্ন। অনেক সময় দেখা যায় তীব্র পেটে ব্যথা, পিরিয়ডের সমস্যা, না হওয়ার লড়াইয়ে অনেক জটিলতা। মেয়েরা ভয় বা লজ্জায় কাউকে কিছু বলতে পারেন না। গভীর রাতে গুগলে সার্চ করেন, উত্তর খোঁজার চেষ্টা করেন। আজ এই সমস্ত লুকোনো প্রশ্নের সহজ এবং সঠিক উত্তর নিয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র গাইনোকোলজিস্ট ডক্টর প্রিয়া রয়। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গলের অন্যতম বড় হেলথ কেয়ার পডকাস্ট ডাক্তারবাবু। এবং আরেকটা অনুরোধ, এই এপিসোডটা শুরু করার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম ম্যাম। নমস্কার। আমাদের চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ম্যাম, আমরা প্রথমে একটা খুব কমন জিনিসটি আমরা ডিসকাস শুরু করতে চাইছি, যেটা হচ্ছে পিএমওএস। এই জিনিসটা এক্স্যাক্টলি কি, আর এটা এত বাড়ছে কেন? প্রথমে আমাদের বুঝতে হবে পিএমওএস কি। এতদিন যাকে আমরা জানতাম পিকস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে, তারই নতুন একটা নাম। পিমস মানে হচ্ছে পলি এন্ডোক্রিন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। পলি মানে হচ্ছে তার অনেক রকমের প্রবলেম হতে পারে। মেটাবলিক মানে হচ্ছে শরীরের মধ্যে তার কোলেস্ট্রলের প্রবলেম হতে পারে, তার ব্লাড সুগারের প্রবলেম হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, আর ওভারিয়ান সিনড্রোম তো আছেই। তো এখন আমরা বুঝছি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে যাকে জানতাম, আগে আমরা ভাবতাম যে ওভির মতো ছোট 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 সিস্ট হবে এবং লোকেরা সিস্টকেই খুঁজতো। কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি শুধু সিস্ট নয়, সিস্টের সাথে যে এই যে অ্যাডেড মেটাবলিক সিনড্রোমটি আছে, এটার জন্য এই নতুন নামকরণ পিমস, পলিএন্ডোক্রিন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। এবং এটা বাড়ছে কেন? এই পিমস হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ। যেমনভাবে আমাদের জীবনযাপনের আমাদের যাত্রাটা আমাদের চেঞ্জ করেছে, সেইভাবে এই সিনড্রোমটাও চেঞ্জ করেছে। এখন আগে আমরা ছোট ছোট বাচ্চারা মাঠে খেলাধুলো করতাম, এখন সকলেই হচ্ছে বাড়িতে বসে বসে হোয়াটসঅ্যাপ করছে, বাড়িতে বসে বসে পড়াশোনা করছে, অনলাইনে ক্লাস হচ্ছে। যারা আগে অফিসে যেত কাজ করতে, ট্রামে বাসে তারা যেত, তারা এখন করছে ওয়ার্ক ফ্রম হোম, এবং ম্যাক্সিমামেরই হয়ে গেছে ডেস্ক জব। তাতে কি হয়েছে দেখা যাচ্ছে শরীরের মধ্যে আপনার ফ্যাট জমছে, মেদ জমছে, এবং মেদের সাথে সাথে দেখা যাচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ছে। ইনসুলিন রেজিস্ট্যান্স যখন বাড়ছে, সাথে সাথে এসে যাচ্ছে তার ডায়াবেটিসের লক্ষণ। এবং ছেলেদের যে হরমোনটি, যেই হরমোনটা ছেলেদের বডিতে থাকে, সেটার কিছু শতাংশ আমাদের মেয়েদের শরীরেও থাকে। পিমসে দেখা যাচ্ছে যেই মেয়েদের শরীরের মধ্যে ছেলেদের হরমোনের এই শতাংশটা বেশি থাকছে, তাদের কিন্তু ওভুলেশন হচ্ছে না। মানে প্রত্যেক মাসে মাসে যে ডিম্বাশয় থেকে ডিম নিঃসারিত হওয়ার কথা, সেই ব্যাপারটা হচ্ছে না, এবং ওভুলেশনে ব্রেক হওয়ার জন্যই তাদের মাসিকটাও হচ্ছে। সেই জন্যই পুরোটাই একটা সিনড্রোম কমপ্লেক্সের মধ্যে এসে দাঁড়িয়েছে। আর এটা হরমোনাল পার্ট কতটা থাকে? এটার ম্যাক্সিমামটাই হরমোনাল পার্ট। কারণ যেরকম আমি বোঝালাম যে ছেলেদের হরমোন যদি শরীরের মধ্যে বেশি থাকে, তখন ওভুলেশন এফেক্টেড হচ্ছে, এবং ওভুলেশন এফেক্টেড হলে তার মাসিক হচ্ছে না, মাসিক না হলে সে বাচ্চা হওয়ার ক্যাপাসিটিটা কমে যাচ্ছে। এবং লং টার্ম দেখা যায় যে অনেক দিন যদি মাসিক না হয়, জরায়ুর মধ্যে নানা রকমের চেঞ্জেস দেখা যায়। এমনকি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, মানে জরায়ুর এক রকমের ক্যান্সার, সেটিরও কিন্তু লক্ষণ দেখা যেতে পারে। আর এটা কি ধরনের সিমটম দেখলে আমাদের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত? প্রথমে বুঝতে হবে যে তার পিমস আছে। বোঝার একটা মাত্র উপায় হচ্ছে
পিরিয়ডস। পিরিয়ড যদি দেখা যায় যে খুব ইরেগুলার হয়ে গেছে, তখন বা যদি দেখা যায় যে যে মুখের মধ্যে খুব বেশি অ্যাকনি হচ্ছে, মানে পিম্পল হচ্ছে, পিঠে পিম্পল হচ্ছে, এবং মুখে অনেক সময় লোমের রেখা দেখা দিচ্ছে, বা চুল পড়তে শুরু করছে, তখনই ভাবতে হবে বা ভাবা উচিত যে তার কিছু অ্যান্ড্রোজেন বা ছেলেদের হরমোনের পরিমাণটা তার বেশি এসে গেছে তার সিস্টেমের মধ্যে। এবং তার সাথে সাথে যদি আল্ট্রাসাউন্ড করা হয় এবং দেখা যায় যে ছোট ছোট সিস্ট ওভারির মধ্যে আছে, ওভারিটা বাল্কি হয়ে গেছে, 10 মিলিলিটারের বেশি তার ভলিউমটা হয়ে গেছে, তখনই আমাদের বুঝতে হবে যে তার এই হয়তো সিনড্রোম কমপ্লেক্সটি থাকতে পারে। তাহলে যখন ইরেগুলার পিরিয়ড হচ্ছে সেক্ষেত্রে কতটা চিন্তাজনক? ইরেগুলার পিরিয়ড কি শুধু পিএমএস নয়, মানে এটা কি মানে মাঝে মাঝে হতে পারে না? না, ইরেগুলার পিরিয়ডে কিন্তু অনেক কারণ আছে। পিএমএস ছাড়াও যদি কারোর যদি কোনো থাইরয়েডের প্রবলেম থাকে, কারোর যদি এই প্রোল্যাকটিন বা দুধের হরমোনের শতাংশটা তার বেশি থাকে তার শরীরের মধ্যে, তখনও তার ইরেগুলার পিরিয়ড হতে পারে। অনেক সময় দেখা যায় যে প্রিমেচার মেনোপজ, যে যাদের মেনোপজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 20 বছর 22 বছরে মেনোপজ হয়ে যাচ্ছে, তাদেরও কিন্তু ইরেগুলার পিরিয়ড হতে পারে। তাই জন্য সিমটমটা বুঝে তখন তার বুঝতে হবে যে তার কি আন্ডারলাইং প্রবলেম, এবং সেইটা হিসেবে তার চিকিৎসা হবে। আর হোয়াইট ডিসচার্জ যে পার্টটা থাকে ওটা নর্মাল না এটা অ্যাবনর্মালিটি থাকে? যে কোনো মহিলা এই সারা মাস ধরেই কোনো না কোনো রকমের হোয়াইট ডিসচার্জ হয়, এবং হোয়াইট ডিসচার্জের ক্যারেক্টারিস্টিকটা চেঞ্জ করে। পিরিয়ডের পরে হালকা হোয়াইট ডিসচার্জ হতে পারে। মাসের মাঝখানে যখন তার ওভুলেশন হচ্ছে, তখন দেখা যায় ডিমের সাদাটা যেরকম হয় হরহরে, সেরকম হোয়াইট ডিসচার্জ হয়। সেটা হচ্ছে সাইন অফ যে তার ওভুলেশন হতে যাচ্ছে। এবং পিরিয়ডের ঠিক আগে এই হোয়াইট ডিসচার্জটা আস্তে আস্তে থকথকে হতে থাকে, কারণ ওভুলেশন হয়েছে, প্রোজেস্ট্রোজেন হরমোনের ইনফ্লুয়েন্সে তখন এই হোয়াইট ডিসচার্জটা থকথকে হয়ে যায়, এবং থকথকে হওয়ার পর তারপর পিরিয়ড শুরু হয়। তো প্রত্যেক মাসে এইগুলো কিন্তু প্রত্যেকটা মহিলার জন্যই নর্মাল। অনেক সময় দেখা যায় এই হোয়াইট ডিসচার্জের মধ্যে একটা দুর্গন্ধ, বা দেখা যাচ্ছে হোয়াইট ডিসচার্জটা হোয়াইট নয়, তার মধ্যে একটু লালচে ভাব, বা তার মধ্যে একটু হলুদ ভাব, বা তার মধ্যে একটু ওই গ্রিনিশ ভাব, তার মানে তার এই হোয়াইট ডিসচার্জের মধ্যে ইনফেকশনের একটু টেন্ডেন্সি থাকতে পারে। এছাড়া পেশেন্ট যদি বলে যে তার চুল করছে, সেইটা ভাবতে হবে যে সেটা কিন্তু অবনর্মাল হোয়াইট ডিসচার্জ। তখন তার যদি এই সাইন সিমটমগুলো দেখা যায়, তখন তো ডাক্তারের সাথে একদম যোগাযোগ করা দরকার। পিরিয়ডের সময় যে পেন হয়, এটা নর্মাল না? এটার জন্য কোনো প্রিকশন নেওয়া যেতে পারে? পিরিয়ডের পেন অনেক রকমের হয়। সব থেকে নর্মাল পেন যেটা সকলেই হতে পারে হচ্ছে মাসিকের সময়, প্রথম দিন কি দ্বিতীয় দিনে সব বাচ্চাদের, সব মহিলাদের মাঝে মাঝে একটু যন্ত্রণা হয়। সেটা হয়তো একটা মাইনর পেন কিলার, প্যারাসিটামল বা রোটিন জাতীয় পেন কিলার খেলে কমে যায়, এবং সেটা নিয়ে আমরা কিছু মাথা ব্যথা আমাদের থাকে না, কারণ সেটা একদম নর্মাল, এবং হট ওয়াটার বটল দিলেও কমে যেতে পারে। প্রবলেম হয় যেই পেনগুলো আমরা বুঝতে পারি, ধরুন মাসিক শুরু হয়নি, তার 3-4 দিন কিংবা 1 সপ্তাহ আগে থেকেই পেটের মধ্যে যন্ত্রণা হতে শুরু করছে। মাসিকের সময় যন্ত্রণাটা খুব তীব্র হয়ে যাচ্ছে, এবং অনেক সময় মাসিক হয়ে যাওয়ার পরেও এই যন্ত্রণা কিন্তু পারসিস্ট করছে। এই পেন কিন্তু নর্মাল পেন। মাসিক ছাড়াও যদি মাসের মাঝখানে যদি যন্ত্রণা হয়, তখন কিন্তু এই পেনটি ইনভেস্টিগেট করা দরকার। তাহলে প্রত্যেক মহিলাকে বছরে মিনিমাম কতবার গাইনোকোলজিস্টের কাছে যাওয়া উচিত? মিনিমাম বলে কিছু নেই। যে কোনো মহিলার যদি কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম হয়, তখন তাকে তার ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। কিন্তু হেলথ চেক আপ যেটা আমরা বলি, বছরে অ্যাটলিস্ট একবার করা উচিত। হেলথ চেক আপের মধ্যে আমরা যেটা আমরা চেষ্টা করি করার হচ্ছে সবার কাছে একটা খুব সুন্দর করে একটা হিস্ট্রি নিয়ে, যে তার কোনো অসুবিধা আছে কিনা। কারণ অনেক মহিলারাও
বুঝতে পারেন না বা বলতে চান না, তাদের কাছ থেকে একটা হিস্ট্রি নিলে একটা বোঝা যায় হ্যাঁ তার সব কিছু ঠিক আছে। তারপর যদি তিনি চান তার একটা আল্ট্রাসাউন্ড করা বা তার একটা প্যাপস্মিয়ার করা, প্যাপস্মিয়ারটা 3 বছরে একবার করলেই হয়, বা তার কোনো ব্রেস্ট এক্সামিনেশনটা শিখিয়ে দেওয়া, এইগুলো পার্ট অফ দ্য হেলথ চেকআপ এবং সব মহিলাদেরই করা উচিত। সেই একবার যদি ছোট বয়সে একবার দেখিয়ে নিল, সে যখন এই 15 বছর বয়সে একবার দেখিয়ে নিল বা 14 বছর বয়সে দেখিয়ে নিল, তার কিছু কিছু ভ্যাকসিনেশন আছে ছোট বাচ্চাদের, এখন আমরা যেটা করি সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশন, সেই ভ্যাকসিনেশনটা করিয়ে নিল, তারপর সিমটম বুঝে এসে দেখালো। এটার অ্যাওয়ারনেস কতটা আছে আপনার মনে হয়? সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন এই যে মহিলাদের প্রত্যেক বছরে একবার করে মিনিমাম একটা হেলথ চেক আপ করার দরকার, এই অ্যাওয়ারনেসটা আপনি যে 30 বছরের অভিজ্ঞতা, আপনার মতে এই অ্যাওয়ারনেসটা কতটা আছে বলে আপনার মনে হয়? এই অ্যাওয়ারনেসটা এখন তৈরি হচ্ছে, এতদিন কিন্তু এই অ্যাওয়ারনেসটা ছিল না। অনেকেই আসছে বাচ্চা হওয়ার আগে প্রিকনসেপশন কাউন্সিলিং এইসব করার জন্য, অনেকেই আসছে বাচ্চা হওয়ার পরেও এসে দেখান। এই অ্যাওয়ারনেসটা আমরা তৈরি করার চেষ্টা করছি। আগে আগেরা পেশেন্টরা আসতেন যখন তাদের কোনো প্রবলেম হতো, এখন কিন্তু সেই অ্যাওয়ারনেসটা এসে গেছে যে প্রবলেম হওয়ার আগেই আমাদের দেখিয়ে নেওয়া উচিত। এবং অনেকেই কিন্তু এখন কলকাতার মধ্যে প্রত্যেক 6 মাসে করে একবার করে এসে যান, ওরা ব্লাড টেস্ট করে ওনারা চলে যান। আচ্ছা, ওভারিয়ান সিস্টটা তাহলে অ্যাকচুয়ালি কি? সিস্ট বলতে আমরা বুঝি একটা জল ভরা থলি, এবং সিস্টের মধ্যে যে সবসময় জলের মতন পদার্থ থাকবে তাও কিন্তু সবসময় হয় না। ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে একটা যখন একটা থলি তৈরি হচ্ছে এবং সেটার মধ্যে কখনো জলীয় পদার্থ, কখনো জেলির মতন পদার্থ থাকে বা রক্ত থাকে, বা অনেক সময় দেখা যায় যে আমাদের যে স্কিন বা ত্বকের যে নানা রকমের পার্ট, যেমন চুল, সিবাম, দাঁত, এইসব যখন থাকে সেই ডিফারেন্ট টাইপের এরকম সিস্টকে আমরা ডার্মাসিস্ট বলি। তো নানা রকমের পদার্থ, ডিফারেন্ট টাইপের পদার্থের উপর ডিপেন্ড করে যে সেটা কোন রকমের সিস্ট। মানে আপনি বলেন দাঁত, চুল, এইগুলো কিভাবে আসে? এইগুলো হচ্ছে একদম আপনার জন্মগত জিনিস। ছোটবেলায় এটা এই দেখা যায় যে অনেকের এই যে কনজেনিটাল ডিফেক্ট বলে আমরা মনে করি, যে এই এলিমেন্টগুলো ওভারির মধ্যে রয়ে যায়, মানে বাই বার্থ রয়ে যায়, এবং আস্তে আস্তে যখন শিশুটি বড় হচ্ছে এইগুলো আস্তে আস্তে সেইগুলো বাড়তে থাকে। যেরকম আমাদের মাথায় চুল বাড়ে, সেরকম ওভারির মধ্যেও সেই চুল বাড়ে। আমাদের যেরকম মুখের মধ্যে দাঁত বাড়ে, সেই ওভারির মধ্যেও সেই দাঁত বাড়ে। এবং সেটা যখন সার্টেন সাইজ হয়, যদি সেই পেশেন্টের কোনো প্রবলেম হয় তখন সে আমাদের কাছে আসে, বা অনেক সময় এমনি আল্ট্রাসাউন্ড করতেও সেটা ধরা পড়ে। এই ধরনের সিস্ট থাকলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় মহিলাদের? যদি এই সিস্টকে যেটাতে দাঁত, চুল এসব থাকে, এগুলোকে আমরা ডার্মাসিস্ট বলি। 80% ডার্মাসিস্টে বিনাইন, কোনো ক্যান্সারের কোনো লক্ষণ থাকে না, কিন্তু কিছু মাত্রার সিস্টে ক্যান্সারের লক্ষণ থাকতে পারে। এবং এই সিস্টগুলো যেহেতু এগুলোর মধ্যে আপনার স্কিন থাকে, দাঁত থাকে এবং সিবাম থাকে, কি হয় এই সিস্টগুলো খুব হেভি হয়। যে কোনো একটা বলের মতন স্ট্রাকচার যেটা হেভি, আর তার সাথে একটা সেটা সাপোর্টেড হচ্ছে একটা ছোট্ট একটা পাতলা টিউব দিয়ে। এই হেভি স্ট্রাকচারটা কিন্তু তার একটা টেন্ডেন্সি থাকে এরমভাবে ঘুরে যাওয়ার, এবং 2-3 বার যদি ঘুরে যায় তখনই কিন্তু ওভেরিয়ান টর্শন, এবং ওভারিটা একদম কালো হয়ে যায়, তার ব্লাড সাপ্লাইটা এফেক্টেড হয়, এবং ওভেরিয়ান টর্শন বলে ওভেরিটা কালো হয়ে গিয়ে ওভেরিটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তো ডার্মাসিস্টের সব থেকে বড় রিস্ক হচ্ছে ওই টর্শন, ঘুরে যাওয়াটা। প্রথমেই তার একবার হয়তো একটা প্যাচ খাবে, আবার ঠিক হয়ে যাবে, তখন তার একটু চিনচিনে ব্যথা হবে, ব্যথা ঠিক হয়ে গেল। আবার তারপর কিছুদিন বাদে আবার কিছু খেলাধুলো করবে, কিছু করবে, দেবে আরেকটা প্যাচ খাবে, আরেকটু ব্যথা হলো, আবার সে ঠিক হয়ে গেল। কিন্তু যদি সেই এই টার্নটাই যদি পার্মানেন্ট হয়ে যায় আর ফেরত না আসে, তখন হয়ে যায় ওভারি পুরো ব্লাড সাপ্লাইটাই কেটে যায়, এবং ওভারিটা পুরো বাদ দিয়ে দিতে হবে। মানে তাহলে তো তখন আর মা হওয়ার কোনো রাস্তাই থাকছে না। লাকিলি আমাদের 2টো ওভারি আছে, তাই জন্য একটা ওভারি বাদ দিলেও অন্য ওভারিটা থাকলে মা হওয়া যায়।
ম্যাম, এই যে হাই রিস্ক প্রেগনেন্সি, এটা অ্যাকচুয়ালি কি? হাই রিস্ক প্রেগনেন্সি বলতে আমরা যেটা বুঝি হচ্ছে ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি। প্রেগনেন্সি, রাইট? মানে যে কোনো প্রেগনেন্সিতে মা বা বাচ্চার যদি কোনো রিস্ক থাকে কোনো কমপ্লিকেশনের, সেটাকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলি। এই হাই রিস্ক প্রেগনেন্সি কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? হাই রিস্ক প্রেগনেন্সি হচ্ছে মার যদি কোনো আগের কোনো ডিজিজ থাকে, ওকে। যেরকম ব্লাড প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড, বা তার যদি আগে কোনো অনেক কটা মিসক্যারেজ হয়ে গেছে, বা প্রেগনেন্সির মধ্যে কোনো ব্লিডিং হয়েছে, তখন সেই প্রেগনেন্সিগুলোতে আমরা হাই রিস্ক বলি। হাই রিস্কের মধ্যে কি এজ একটা ফ্যাক্টর থাকে? হ্যাঁ, এজ তো অবশ্যই একটা ফ্যাক্টর থাকে। খুব যদি বয়স কম হয় বা বয়স যদি খুব বেশি হয়, দুটোই কিন্তু হাই রিস্ক ক্যাটাগরিতে পড়ে যায়। তাহলে আইডিয়াল প্রেগনেন্সি হওয়ার এজ কত? আপনি 25 থেকে 30 ধরুন, আইডিয়ালি সেটা হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে এখন ভারতবর্ষে যেহেতু সব মেয়েরাও চাকরি করছে, 8 থেকে 10% পেশেন্ট 35-এর ওপরে। এর বিয়েই তো হচ্ছে 35-এ পরে। আর এটা কি তাহলে কোনো মিথ যে 35-এর পরে যদি প্রেগনেন্সি হয় সেটা হাই রিস্কের মধ্যে পড়ে? না, সেটা প্রেগনেন্সি পুরোপুরি মিথ নয়। কারণ দেখা যাচ্ছে যে 35 হচ্ছে একটা ম্যাজিক একটা নাম্বার। এই 35 নাম্বারটা তে দেখা যাচ্ছে আমাদের যা দেখি, আমাদের যে প্রেগনেন্সি কমপ্লিকেশনসগুলো এই 35-এর পরে প্রেগনেন্সি মাত্রা বাড়তে থাকে। 30-এর পরেই বাড়ে, কিন্তু 35-এর পরে স্পেশালি বাড়ে। কারণ তখন কি হচ্ছে, তার বয়সের সাথে সাথে ডাউন সিনড্রোম বাচ্চা হওয়ার চান্সেস বাড়ে। বাচ্চার সাথে সাথে তার ডায়াবেটিসের চান্সেস বাড়ে। ব্লাড সুগারের যত বয়স তার বাচ্চা ডায়াবেটিস যে চান্স বাড়ে ইন প্রেগনেন্সি। সেই জন্য সাথে সাথে তার ঝুঁকিটাও বাড়ে। তাহলে প্রেগনেন্সির আগে কি ধরনের টেস্ট করা উচিত? প্রেগনেন্সির আগে যে কোনো কাপলের ডাক্তারের কাছে এসে দুজনেরই কিন্তু টেস্ট করা দরকার। মেয়েদের টেস্টের মধ্যে একটা নর্মাল একটা ব্লাড কাউন্ট, যদি তার পিরিয়ড রেগুলার হয় তাহলে থাইরয়েডের টেস্ট লাগে না, পিরিয়ড ইররেগুলার হলে থাইরয়েডের টেস্ট, প্রোল্যাক্টিনের টেস্ট, রুবেলা বা জার্মান মিজলসে সে ইমিউন আছে কিনা সেটার একটা টেস্ট, থ্যালাসেমিয়ার একটা টেস্ট, এবং যদি চান একটা আল্ট্রাসাউন্ড স্ক্যানও করিয়ে নিতে পারে। আচ্ছা, ডায়াবেটিস বা বিপি থাকলে সেক্ষেত্রে কি হেলদি বেবি হওয়ার চান্সেস কমে যায়? না, সেটা ডায়াবেটিস বা ব্লাড প্রেশার থাকলে তার রিস্ক ক্যাটাগরিটা চেঞ্জ করে যায়, সে হাই রিস্ক গ্রুপে পড়ে যায়। কিন্তু যদি সেই ডায়াবেটিস ভালোভাবে কন্ট্রোল থাকে আর ব্লাড প্রেশার যদি ভালোভাবে প্রেগনেন্সির আগে কন্ট্রোল থাকে, তাহলে প্রেগনেন্সিতে সেই রিস্কটা কিন্তু অনেকটাই কম থাকে। তারপর যদি ঠিকভাবে মনিটরিং করা যায়, ঠিকভাবে ইনভেস্টিগেট করা যায় এবং ডাক্তারের কাছে রেগুলার চেক আপে থাকে, তখন কিন্তু একটা হাই রিস্ক প্রেগনেন্সি একটা লো রিস্ক প্রেগনেন্সির মতনই আমরা ম্যানেজ করি। আচ্ছা, নাহলে হাই রিস্ক প্রেগনেন্সির সময় কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? হাই রিস্ক প্রেগনেন্সির পুরোটাই হচ্ছে ডাক্তারের গাইডেন্সে থাকা উচিত, রেগুলার চেক আপের জন্য আসা উচিত, যেইভাবে তাকে ব্লাড প্রেশার মনিটর করতে বলা হচ্ছে সেভাবে ব্লাড প্রেশার মনিটর করা উচিত, রেগুলার আল্ট্রাসাউন্ড স্ক্যান, এর সাথে যোগা বা প্রেগনেন্সি এক্সারসাইজেস, হেলদি ডায়েট, সব কিছুই এক করে প্রত্যেকটা এরিয়া ভালোভাবে দেখে নেওয়া দরকার। আর এই যে ধরুন আপনি একটু আগে বলছিলেন যে মিসক্যারেজ, যদি বারবার মিসক্যারেজ হয় সেক্ষেত্রে তো হাই রিস্ক প্রেগনেন্সির সম্ভাবনা থাকে একটা। হ্যাঁ, আর সেই সময়তে কি এক্সট্রা সাবধানতা অবলম্বন করা উচিত? এবার দেখুন, বারবার মিসক্যারেজ হওয়া তারও পেছনে কিন্তু অনেক গল্প লুকিয়ে থাকে। যে কোনো মিসক্যারেজ আমরা আবার 3টে ভাগে ভাগ করি। আচ্ছা, এক রকমের মিসক্যারেজ হয় যেখানে আমরা বাচ্চা স্যাকটা দেখতে পাচ্ছি, যখন আল্ট্রাসাউন্ড করছি স্যাকটা দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরে আমার বাচ্চা দেখতে পাচ্ছি না। সেইগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ক্রোমোজোমের প্রবলেম থাকে। আচ্ছা, বাচ্চার ভ্রূণের মধ্যে কিছু অবনর্মালিটি, যেটার জন্য বারবার করে এই জিনিসটা হচ্ছে। এরপরে ক্যাটাগরি হচ্ছে, ধরুন আপনি 8 থেকে 10 সপ্তাহের মাথায় প্রথমে আল্ট্রাসাউন্ড স্ক্যান করে দেখলাম যে বাচ্চার হার্টবিট আছে, এবং কিছুদিন পরে আবার যখন স্ক্যান করে দেখা যাচ্ছে যে হার্টবিট আর পাওয়া যাচ্ছে না।
এই ক্যাটাগরিটা এবার বারবার করে এই জিনিসই হচ্ছে, 2-3বার এই জিনিসই হচ্ছে। এই ক্যাটাগরিটা কিন্তু পুরোই আলাদা। এই ক্যাটাগরি হচ্ছে বেসিক, আমাদের ইনভেস্টিগেট করতে হবে আমাদের যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম আছে কিনা, কোনো থ্রম্বোফিলিয়া আছে কিনা। আচ্ছা, এইটা দুটো ক্যাটাগরি চলে গেল। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে এরও পরে হঠাৎ সে বসে আছে, হঠাৎ সে দেখলো যে তার জল ভাঙতে শুরু করেছে এবং তারপর বাচ্চাটা বেরিয়ে গেল, গিয়ে হসপিটালে গিয়ে মিসক্যারেজ হয়ে গেল। এইরকম যদি হয় যে কেউ হয়তো তার পেনলেস কোনো কন্ট্রাকশন হচ্ছে না, হঠাৎ 16 উইকস 18 উইকসে তার জল ভেঙে গেল এবং ডেলিভারি হয়ে গেল, এখানে আমাদের ভাবতে হবে যে সার্ভিক্সে তার কোনো প্রবলেম আছে, মানে সার্ভিক্সটা উইক। এবং সেখানে যদি আমরা আগে থেকে আমার সার্ভিক্সে যদি কোনো স্টেজ দিয়ে দিই, তখন সেই সময় তাহলে সেই প্রেগন্যান্সি কিন্তু একদম পুরো টার্ম অবধি যেতে পারে। তাই জন্য কি কারণে মিসক্যারেজ হচ্ছে সেইটা বুঝে কিন্তু ডাক্তার ট্রিটমেন্ট করবে। আচ্ছা, এরকম কি হয় যে আগে থেকে বোঝা যায় যে এটা মিসক্যারেজ হতে পারে, তার জন্য আগে থেকে কোনো প্রিকশন নেওয়া যেতে পারে? না, এবার যদি আপনার যদি কোনো পেশেন্টের যদি আগে থেকে হিস্ট্রি থাকে যে তার মিসক্যারেজ হচ্ছে, যেমন 8 সপ্তাহে গিয়ে মিসক্যারেজ হচ্ছে বা ফার্স্ট টাইম হলো, বাট যখন প্রেগনেন্ট হলো ফার্স্ট টাইম, সেক্ষেত্রে কি আগে থেকে কোনো এরকম প্রিকশন? হ্যাঁ, এবার হচ্ছে কি, যখনই আমরা কাউকে প্রিকনসেপশন কাউন্সেলিং করি, তখনই আমরা তাদের বলে দিই যে তার হেলদি ডায়েট দরকার, তার ঠিক মতন ঘুম দরকার। যদি সে স্মোকার হয় তাহলে স্মোকিংটা তাকে কমিয়ে দিতে হবে। যদি তার ড্রিঙ্কিং হ্যাবিট থাকে, ড্রিঙ্কিংটা কমিয়ে দিতে। তাই জন্য যদি হ্যাবিটগুলো সে চেঞ্জ করতে পারে, এটা কিন্তু পার্ট অফ দ্য প্রিকনসেপশন কাউন্সেলিং, এবং এটা কিন্তু রিস্ক অফ মিসক্যারেজ অনেকটাই কমিয়ে দেয়। তারপর যখন সে প্রেগনেন্ট হচ্ছে, তখন কিন্তু আমরা তাদের বলি নর্মাল লাইফ লিড করতে। প্রেগনেন্সি ইজ নট আ ডিজিজ, হ্যাঁ, ইট ইজ নট আ ডিজিজ। তাই জন্য নর্মাল লোকেরা যেরকম বিহেভ করে সেরকমই বিহেভ করা। আগে থেকে বোঝা খুব মুশকিল যে কার মিসক্যারেজ হবে, কারণ মিসক্যারেজের হচ্ছে 5 জনের মধ্যে দেখা যায় কি 1 জনের মিসক্যারেজ হচ্ছে, এবং সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিস্ক। মানে 100 জনকে যদি আমরা স্ক্রিন করি, দেখবো ওর মধ্যে থেকে 20 জনের এমনি মিসক্যারেজ হয়ে যাচ্ছে কোনো কারণ না, আর এই ক্ষেত্রে কোনো কারণ আমরা নাও বা পেতে পারি। তাই জন্য যদি একজন নর্মাল মানুষ হঠাৎ করে প্রেগনেন্ট হয়, তাকে আমরা কোনো ভয় দেখাই না। আমরা বলি একদম নর্মালভাবে জীবনযাপন করো, 8 ঘন্টা ঘুমাও, ভালো করে জল খাও, তুমি রেগুলার তুমি হাঁটতে যাও, তুমি তোমার স্মোকিং ড্রিঙ্কিং কমিয়ে দাও, এবং তোমার যা এক্সারসাইজ যা করা সবই করতে পারো। আর যখন প্রেগনেন্সিতে যে বেবি ভেতরে মুভমেন্ট প্রত্যেকদিন কভার করা উচিত, আর কোন ক্ষেত্রে মুভমেন্ট কম হয়? ইউজুয়ালি আমরা বলি, সকলকেই আমরা বলে দিই যে 7 মাসের পর তোমার মুভমেন্টগুলি মনিটর করবে। আমরা প্রিফার করি, আমরা যেটা আমাদের অ্যাডভাইস হচ্ছে যে অ্যাটলিস্ট 10টা মুভমেন্ট 12 ঘন্টায় হওয়া উচিত। কিন্তু এছাড়াও যদি তোমরা দেখো যে তোমাদের একটা বাচ্চার মুভমেন্টের একটা ট্রেন্ড আছে, যেরকম আমাদের সবারই একটা হ্যাবিট আছে। আমাদের হ্যাবিট আছে যে আমরা সকালবেলা উঠবো, পায়চারি করবো, বসবো, ঘুমাবো, খাবো। সেই যে ট্রেন্ডটা যেটা আছে বাচ্চার মুভমেন্টে, সেই ট্রেন্ডটা যদি নাও ফলো হয়, তাহলে কিন্তু একটু সতর্ক হতে। অনেক মহিলারাই এখন চাকরি করছেন এবং অতটা সতর্ক কিন্তু ওরা হতে পারছেন না, কারণ ওনারা একই সাথে অফিসের কাজ করছে প্লাস বাচ্চাকে মনিটর করতেও চেষ্টা করছে। সেইভাবে কনসেন্ট্রেট না করলে অনেক সময় কিন্তু এই মুভমেন্ট কিন্তু ভালো বোঝা যায় না। অনেকেই বলে যে আমরা শুলে মুভমেন্ট পাই, সারাদিনে মুভমেন্ট পাই না। সেইটা হচ্ছে কারণ যারা শুয়ে তার সেই কনসেন্ট্রেট করার সুযোগটা পাচ্ছে, তার আগে ওরা ভাবতেই পারছে না, সারাদিন এত কাজের মধ্যে থাকছেন ওনারা, যে মুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, এই যে বাচ্চার যে মুভমেন্ট, সেটা কি মায়ের লাইফস্টাইলের উপর অনেকটা ডিপেন্ডেন্সি থাকে? না, মার লাইফস্টাইলের উপর বাচ্চার কোনো মুভমেন্টের ডিপেন্ডেন্সি থাকে না, কিন্তু মার বোঝাটা কিন্তু তার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। নর্মাল ডেলিভারি আর সিজারিয়ানের মধ্যে ডিফারেন্স কি থাকে? আর আমাদের ইন্ডিয়াতে, বা আমরা যদি কলকাতা হিসেবে ধরি, বেঙ্গল হিসেবে ধরি, কোন প্রসেসটা বেশি প্রেফার করে মহিলারা? আমরা প্রাচীনকাল থেকে আমরা নর্মাল ডেলিভারিটাকেই নর্মাল হিসেবে আমরা মেনে এসেছি।
কিন্তু এখন যা হয়েছে আমাদের জীবনযাত্রার জন্য দেখা যাচ্ছে যে কলকাতা আর এই আরবান পপুলেশনে যেখানে সিটিগুলোতে সকলেই সিজারিয়ান সেকশন করতে প্রিফার করছেন। গ্রামে গঞ্জে কিন্তু এখনও নর্মাল ডেলিভারি আমাদের সব থেকে বেশি প্রচলিত এবং সেটা লোকেরা সেটাই প্রিফার করে। এই ডিফারেন্সটা কেন? ডিফারেন্সটা হচ্ছে কারণ আমরা যেভাবে এখন আমাদের ছেলে মেয়েদের বড় করছি, বাঙালিরা জাতি হিসেবে খুব নরম জাতি, মেয়েদের খুব ভালোবাসে, প্রচণ্ড আদর করে এবং ছোটবেলা থেকেই চেষ্টা করে যাতে তাদের কোনো দুঃখ কষ্ট বেদনা যাতে তাদের না হয়। এবং সেই জন্যই দেখা যায় স্কুলে মারা 14 বছরের মেয়েকে খাইয়ে দিচ্ছে, বাড়িতে এসে তার চুল বেঁধে দিচ্ছে, তাকে হাওয়া করে দিচ্ছে, বাড়ির এসি চালিয়ে দিচ্ছে। আমরা সকলেই খুব লাক্সারিয়াস লাইফ লিড করি এবং যন্ত্রণা কাকে বলে সেটা বোঝার কিন্তু আমাদের সেই ক্ষমতাটা হওয়ার আগেই আমরা পেন কিলার খেয়ে নিচ্ছি। ঠিক, মাথার যন্ত্রণা হচ্ছে আমরা প্যারাসিটামল খাচ্ছি, পেটের যন্ত্রণা হচ্ছে আমাদের হট ওয়াটার বটল দেওয়া হচ্ছে, আমরা 3 রকমের ওষুধ খাচ্ছি, আর তারপর আমাদের নর্মাল জীবনযাত্রা আমরা চালাচ্ছি। তাই জন্য যখন বলা হয় যে তার নর্মাল ডেলিভারি হবে এবং তার 12 থেকে 14 ঘন্টা তার ব্যথা থাকতে পারে, শুনলেই মেয়েরা আজকাল আটকে উঠছে এবং প্রিফার করছে সিজারিয়ান সেকশন, যেখানে অ্যাটলিস্ট যন্ত্রণাটা তারা ওষুধ খেয়ে ইঞ্জেকশন নিয়ে সেটাকে কমিয়ে রাখতে পারবে, কারণ তাতেই তারা অভ্যস্ত। তাদের মেন্টাল মেকআপটাই নেই যে তারা যন্ত্রণা ভোগ করবে। আচ্ছা, আর একটা আমি দেখছিলাম যেটা হচ্ছে পেনলেস নর্মাল ডেলিভারি, এটা কি তাহলে? পেনলেস লেবার মানে হচ্ছে আমাদের যে স্পাইনের যে ডিফারেন্ট স্পাইনাল কর্ডের ডিফারেন্ট লেয়ার্স আছে এবং ওই একটা লেয়ারের মাঝখানে আমরা যদি ইঞ্জেকশন দিয়ে দিই, দেখা যায় যে নার্ভগুলো একদম অবশ হয়ে যায়, কিন্তু মানুষ সেই অবশ অবস্থাতেই কিন্তু হাঁটাচলা করতে পারে। সে কিন্তু এই নর্মাল ডেলিভারির সময় যে যন্ত্রণাটা ভোগ করছে সেটা পুরোটা কিন্তু সে ফিল করতে পারে না। এমনকি যখন তার সে বাচ্চাটা ঠেলে বার করার সেই সময়টা, সেটাও অনেক সময় সে কিন্তু সেটা ফিল নাও করতে পারে। তাই জন্য পেনলেস লেবারের সময় দেখা যায় যে অনেক সময় যে বাচ্চার মাথা ঘোরে না, কারণ মাসেলসগুলো সেরকম অতটা কাজ করতে পারে না, কারণ নার্ভসগুলো ভালো কাজ করছে না, এবং সেটার জন্য অনেক সময় আমাদের ফরসেপস ডেলিভারিও করতে হয়। এখন ফরসেপস ডেলিভারি আছে? হ্যাঁ, আমরা করি। আর আপনার ধরুন এই যে পেনলেস নর্মাল ডেলিভারি ক্ষেত্রে কি পরবর্তীকালে মহিলাদের কোনো প্রবলেম কিপ আপ করতে পারে? ইউজুয়ালি পেনলেস ডেলিভারির জন্য তেমন কোনো প্রবলেম ইমিডিয়েটলি কোনো কিছু হয় না। পেনলেস লেবারের সময় সবাইকেই আমরা কিন্তু বলে দিই যে যখন আমরা এই যে ওষুধটা দিই স্পাইনের যে ওই লেয়ারের মধ্যে, অনেক সময় দেখা যায় যে ব্লাড প্রেশারে কিন্তু ফ্লাকচুয়েশন খুব বেশি হতে পারে। আফটার ডেলিভারি না, ডেলিভারি মানে যখন এই প্রসেসটা চলছে, এবং সেটার জন্য ব্লাড প্রেশার যদি খুব ফল করে যায়, হাইপোটেনশন হয়, দেখা যায় যে বাচ্চার হার্টবিটটাও কিন্তু তার সাথে সাথে ফল করে যেতে পারে এবং আমাদের একটা ক্র্যাশ সেকশন করতে হতে পারে, যেটা হচ্ছে 5 থেকে 7-8 মিনিটের মধ্যে আমাদের বাচ্চা ডেলিভারি করতে হয়। তো সেই রিস্ক অফ সাডেন ডেলিভারি কিন্তু থাকবে একটা পেনলেস ডেলিভারির সাথে। তাই জন্য পেনলেস লেবারের না করে যদি আপনি অন্য অপশনেও আপনি অপ্ট করেন, যেটা হচ্ছে আপনার একটা গ্যাস অ্যানের বলে আমরা মুখে আমরা গ্যাস অ্যানের দিই যাতে পেন সেন্সেশনটা কমে যায়, বা যদি কোনো ইনজেকশন দেওয়া হয়, প্যাথিডিন ইনজেকশন দেওয়া হয়, তাতেও কিন্তু পেনের এই মাত্রাটা অনেকটা কমে যায়। তাহলে এই 3টে প্রসিডিওর মধ্যে আপনার মধ্যে কোনটা বেস্টটা ডিপেন্ড করে পেশেন্টের ওপরে, কারণ আমরা সবসময় চাইবো যে যাতে মিনিমাম কমপ্লিকেশনে আমাদের ডেলিভারিগুলো হয়ে যায়। সেই দিকে দেখতে গেলে গ্যাস অ্যানের আর প্যাথিডিন ইজ মাচ বেটার, কারণ তাতে কিন্তু তার নার্ভসগুলো এফেক্টেড হচ্ছে না, সে পুশিং স্টেজে পুশ করতে পারছে। কিন্তু পেশেন্টের দিক থেকে আপনি যদি ভাবতে চান, পেনলেস লেবার অবভিয়াসলি দ্য বেস্ট, কারণ আপনার পেন হচ্ছে না, একেবারে কিছুই বুঝতে পারছেন না আপনি। সিজারিয়ান তো তার মানে
ওখানেও তো কাটাছেঁড়া করতে, সেক্ষেত্রে তো কিছুটা। সিজারিয়ানও কাটাছেঁড়া করতে হয়। আর এই যে ধরুন স্পাইনে যে ইনজেক্ট করা হচ্ছে, সেই ক্ষেত্রে পরবর্তীকালে স্পাইন রিলেটেড কোনো প্রবলেম হয় না? না, এটা স্পাইনের মধ্যে আমরা ইনজেক্ট তো করছি না, আমরা কর্ডের মধ্যে ইনজেক্ট করছি। এবং সেই জন্য এখন যে আমাদের যা টেকনোলজি, যেই নিডল দিয়ে আমরা ইনজেক্ট করি, আপনি নিডলটা সাইড দিয়ে যদি দেখেন, নিডলটা চোখেই আপনি দেখতে পাবেন না, এতই সূক্ষ্ম নিডল, এতই সরু নিডল। এবং এটা এত সুন্দর আর সব নিডল এত সুন্দরভাবে স্পাইনের মধ্যে গিয়ে এই ওষুধটা চলে যায়, যে এখন দেখা যায় যে এই স্পাইনের পেন এগুলো প্রায় হচ্ছেই না। যাদের স্পাইনে পেন হয় তাদের জানবেন যে আগে থেকেই তাদের কোনো স্পাইনাল কর্ডে কোনো প্রবলেম ছিল, এবং প্রেগনেন্সির সময় আমরা যে পিঠের যে এক্সারসাইজ করতে বলি, যে স্ট্রেচিং এক্সারসাইজেস করতে বলি, সেটা সে ঠিকভাবে করেনি। সেই জন্যই তার পেন, এই গ্রুপ অফ পেশেন্টদের কিন্তু পরেও পেন পারসিস্ট করবে। ফাইব্রয়েড অ্যাকচুয়ালি কি, আর এটার জন্য কি সবসময়, এটার জন্য কি সার্জারির কোনো রিকোয়ারমেন্ট থাকে? ফাইব্রয়েড হলো জরায়ু বা ইউট্রাসের একটা সলিড টিউমার। আমাদের জরায়ুটা তৈরি হচ্ছে মাংসপেশি দিয়ে, এবং এই মাংসপেশির মধ্যে যদি কোনো টিউমার হয় সেটাকে আমরা ফাইব্রয়েড বলি। এক্ষেত্রে কোনো সময় এই ক্ষেত্রে কি সার্জারি কোনো রিকোয়ারমেন্ট থাকে? ফাইব্রয়েড এবার কি হচ্ছে, যে কোনো ইউট্রাসের মধ্যে ফাইব্রয়েডটা নানা জায়গায় লোকেটেড হতে পারে। ফাইব্রয়েডের লোকেশন, ফাইব্রয়েডের সাইজ এবং পেশেন্টের সিমটমের ওপর ডিপেন্ড করছে যে ফাইব্রয়েডের অপারেশন লাগবে কি লাগবে না। আচ্ছা। অনেক সময় ছোট ছোট ফাইব্রয়েড থাকে ইউট্রাসে, যেগুলো আমাদের কোনো ঝামেলা করে না, বা পেশেন্টের কোনো সিমটমই হচ্ছে না, সেই ফাইব্রয়েড নিয়ে আমরা সেইগুলোতে আমরা অপারেশনের কথা বলি না। কিন্তু ফাইব্রয়েড যদি ছোট্ট ফাইব্রয়েড এমন একটা জায়গায় আছে, মানে ইউট্রাসের এমন একটা জায়গায় আছে যেখানে হচ্ছে বাচ্চার ভ্রূণটা বসবে, হ্যাঁ, এবং সেই পেশেন্ট হয়তো বাচ্চার চেষ্টা করছে এবং বাচ্চার চেষ্টা করে তার বাচ্চা আসছে না, তখন সেই ছোট ফাইব্রয়েডও কিন্তু কেটে বাদ দিতে হতে পারে। তো সেক্ষেত্রে কি আপনি কি প্রেফার করবেন, ল্যাপ্রোস্কোপিক সার্জারি না ওপেন সার্জারি? না, ফাইব্রয়েডের লোকেশন হিসেবে আবার কিন্তু সার্জারিটা আমরা চুজ করি। ওকে। যেই ফাইব্রয়েড একদম জরায়ুর মধ্যে, একদম এন্ডোমেট্রিয়ামের মধ্যে বাল্জ করছে, সেই ফাইব্রয়েড আমরা পেটে কাটাছেঁড়া না করে নিচ থেকে চোখ ঢুকিয়ে আমরা কিন্তু সেটাকে রিসেক্ট করে বার করে দিতে পারি। আচ্ছা। এবার ফাইব্রয়েড যদি যেখানে ভ্রূণ বসে সেখানে না, তার পাশে মাংসপেশির মধ্যে যদি হয়ে থাকে, সেটা দেখতে হবে সেই ফাইব্রয়েডটা বাইরের দিকে আর বেশি আছে না ভেতর দিকে বেশি আছে। বাইরের দিকে বেশি থাকলে তাকে ল্যাপ্রোস্কোপিকলি করব, এবং ভেতর দিকে বেশি থাকলে তাকে তলা থেকে ভেজাইনালি আমরা ওই টিউব ঢুকে করে দেব। কোন কোন ক্ষেত্রে আপনি ল্যাপ্রোস্কোপিক প্রেফার করবেন, আর কোন কোন ক্ষেত্রে আপনি ওপেন সার্জারি প্রেফার করবেন? যদি দেখি কারোর একাধিক ফাইব্রয়েড আছে, ধরুন একের জায়গায় তার যদি এখন দেখি 8, 9, 10টা করে ফাইব্রয়েড আছে, তখন অনেক সময় আমরা ওপেন সার্জারি প্রিফার করি। কারণ যখন আমরা এই ফাইব্রয়েডগুলোকে বার করে দিচ্ছি, তারপর রয়ে যাচ্ছে আমাদের কাছে ইউট্রাসের খাঁচা। সেই খাঁচাটাকে সুন্দরভাবে সেলাই করতে অনেক সময় কিন্তু দেখা যায় যে অনেক সময়ও লাগে, অনেক ব্লাড লসও হয়, এবং সেই খাঁচাটা ভালোভাবে তৈরি হয় না, কারণ সেইটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। 10খানা, 12খানা, 14খানা, 15খানা ফাইব্রয়েড বার করে সেটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, তখন হয়তো আমরা ওপেন সার্জারি প্রিফার করতে পারি। কিন্তু এখন মেজরিটি কেসে আমরা কিন্তু যদি দেখা যায় যে একটা কি দুটো কি তিনটে ফাইব্রয়েড আছে, আমরা সব ল্যাপ্রোস্কোপিকলি আমরা বার করার চেষ্টা করি। এই ক্ষেত্রে যদি সার্জারি কোনো ডিলে হয়, কি ধরনের লাইফ থ্রেট তৈরি হয়? যদি দেখা যায় যে একটা ফাইব্রয়েড জরায়ুর মধ্যে সেটা লাইনিংয়ের কাছে চলে এসছে, এবং পেশেন্টের তার জন্য প্রত্যেক মাসে খুব হেভি পিরিয়ড হচ্ছে, হেভি ঋতুস্রাব হচ্ছে, তখন দেখা যায় এটা যদি সে ট্রিট না করে, দেখা যাবে তার অ্যানিমিয়া হচ্ছে, তার দেখা যাচ্ছে হিমোগ্লোবিনের লেভেল 5, 6, 7 হয়ে যাচ্ছে, এবং সেটা যথেষ্ট তার লাইফ রিস্ক। সেক্ষেত্রে পিরিয়ডেও তো ইরেগুলারিটি হতে পারে। ফাইব্রয়েডের জন্য পিরিয়ডে ইরেগুলারিটি হয় না, কিন্তু কিছু ফাইব্রয়েডের জন্য মাঝে সাঝে মাসিকের সময়ের বাদ দিয়েও মাসের মাঝখানে ব্লিডিং হতে পারে যদি ফাইব্রয়েড পলিপ হয়। আর কোন সময়ে
ইউটেরাস বাদ দেওয়া একদম জরুরি হয়ে পড়ে? ইউট্রাস বাদ দেওয়া একেবারে জরুরি হয়ে পড়ে। ধরুন আপনার পেশেন্টের বয়স যদি 40-এ ঊর্ধ্বে হয়, তার যদি ফ্যামিলি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তার যদি মাল্টিপল ফাইব্রয়েড থাকে বা যে এমন একটা ফাইব্রয়েড থাকে যেটা তার জন্য তার রক্তক্ষয় হচ্ছে, তখন আমরা বলবো যে এই বয়সে ইউট্রাসটাকে না রেখে পুরো ইউট্রাসটাই আপনি বাদ দিয়ে দিতে পারেন, হিস্টেরেক্টমি করে দিতে পারেন। সেক্ষেত্রে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি থাকে? যদি ইউট্রাসটা বাদ চলে যায় তখন সেটাতে আবার সেকেন্ড টাইম আবার ফাইবার গ্রো করার চান্সেস খুব কম থাকে। এছাড়া আর বেশি তো কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই ইউট্রাস বাদ দেওয়ার। তার সে আর বাচ্চা হবে না, এটাই হচ্ছে তার কথা। একবার ইউট্রাস বাদ চলে গেলে সেই পেশেন্টের আবার তার নিজের ইউট্রাসে আর তো লাইফস্টাইলে কোনো প্রবলেম হয় না? নর্মাল লাইফস্টাইলে কোনো প্রবলেম হয় না। আর প্রেগনেন্সি প্ল্যান করার জন্য কাপেলদের কি ধরনের প্ল্যানিং করা উচিত? প্রেগনেন্সি প্ল্যান করার জন্য যেটা দরকার আছে দুটো জিনিস, ফিজিক্যাল রেডিনেস আর মেন্টাল রেডিনেস। তার মাইন্ড যে কোনো কাপেলের এখনই দেখা যায় যে অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই কাজ করছেন এবং দুজনকে সময় দিতে পারছেন না। প্রেগনেন্সি প্ল্যান করার জন্য প্রথমে দরকার হচ্ছে সময়। দুজনে যে একজন অপরকে যে সময়টা দেবে সেইটা আগে বার করতে হবে, তারপর তো বাকি কথা। সময়ের সাথে সাথে আছে মেন্টাল রেডিনেস। অনেকেই কিন্তু এখন অনেক লেটে বিয়ে করছেন, 35-এ গিয়ে বিয়ে করছেন এবং 38 বছর অবধিও তারা মেন্টালি রেডি হতে পারছেন না বাচ্চা নেওয়ার জন্য। মেন্টাল রেডিনেস যতক্ষণ না হচ্ছে ততক্ষণ না কিন্তু ওদের ফিজিক্যাল রেডিনেসটাও হবে না। কারণ বডিটাকে রেডি করতে গেলে তাকে সেই চাইতে হবে, সেই চাহিদাটা থাকতে হবে যে হ্যাঁ আমি এক্সারসাইজ করব, আমি স্মোকিং কমিয়ে দেব, আমি ঠিক সময় ঘুমোবো, আমি বাইরে জাঙ্ক ফুড খাবো না, আমি অ্যালকোহল নেব না। এই 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 কথাগুলো তার তখনই সে ভাববে যখন সে মেন্টালি রেডি হবে বাচ্চা নেওয়ার জন্য। এবং সেই বাচ্চাটাকে সে যে একে অপরকে টাইম দেবে, বাচ্চাকে টাইম দেবে, এই প্রত্যেকটা কথাই তাকে ভেবেই তাকে তার মেন্টাল রেডিনেসটা তৈরি করতে হবে। এক্ষেত্রে অ্যাজ এ ডক্টর আপনার কোন পার্টটাকে বেশি গুরুত্ব দেবেন, মেন্টাল ফিটনেস না ফিজিক্যাল ফিটনেস? প্রথমে মেন্টাল ফিটনেস, মেন্টাল রেডিনেসটাই আমি প্রথমে আগে গুরুত্ব দেব। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন চাইছে বাচ্চা আর একজন চাইছে না। অন্যজন যদি রেডি না থাকে তখন কিন্তু পুরো এই জার্নিটা কিন্তু শুরু করাই খুব ডিফিকাল্ট। হ্যাঁ, মানে এটা তো দুজনেরই ইচ্ছা থাকতে হবে, না তো পসিবলই না। আর এটা ধরুন দুজনেরই ইচ্ছা আছে বাট সামহাউ প্রেগনেন্ট মানে কনসিভ হচ্ছে না, সেক্ষেত্রে কতদিন ওয়েট করা উচিত আর কতদিন পরে ডাক্তারের কাছে যাওয়া পরামর্শ নেওয়া উচিত? প্রথমে আমাদের বুঝতে হবে যে যদি কম বয়সে বিয়ে হয় এবং 35-এর কম হয় তার বয়স, তখন 1 বছর আমরা অ্যালাউ করি তাদেরকে চেষ্টা করতে। ঠিক টাইমিং করে ওরা চেষ্টা করবে। 1 বছর চেষ্টা করার পর তারপর যদি ওদের বাচ্চা না আসে তখন আমরা পরামর্শ দিই যে ডাক্তারের সাথে যোগাযোগ করতে। কিন্তু 35-এর পর তখন কিন্তু আমরা এই 1 বছর সময়টা তাদের দিই না। আমরা বলি 6 মাস চেষ্টা করার পরেই যদি আপনারা প্রেগনেন্ট না হন আপনারা জানেন ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের যা ইনভেস্টিগেশন দরকার সেগুলো করিয়ে নিন। তো এই ক্ষেত্রে কি ধরনের ইনভেস্টিগেশনগুলো দরকার, টেস্ট দরকার হয়? প্রেগনেন্ট হতে গেলে 3টে জিনিস একটা মহিলা দরকার। প্রথমে তার প্রত্যেক মাসে তার ওভুলেশন, মানে হচ্ছে ডিমটা নিঃসারিত হতে হবে, ডিম বাচ্চা রেগুলার পিরিয়ড সাইকেল রেগুলার হতে হবে এবং মাসের মাঝখানে তার ঠিক সময় ওভুলেশনটা হতে হবে। নাম্বার 2 হচ্ছে তার যে এই যে ফ্যালোপিয়ান টিউবটা ঠিক থাকতে হবে, মানে পেটেন্ট থাকতে হবে, মানে তার মধ্যে থেকে যে ভ্রূণটা যে ঢুকবে সেই ব্যাপারটা ঠিক থাকতে হবে। এবং 3 নম্বর হচ্ছে হাজবেন্ডের সিমেন্টটা একদম ঠিক থাকতে হবে। আর এটা কোনো টাইম আছে যে সময়তে একসাথে থাকলে প্রেগনেন্ট হওয়ার চান্সেস অনেক হাই থাকে? সেটা ডিপেন্ড করছে সেই পেশেন্টের মেনস্ট্রুয়াল সাইকেলের ডিউরেশনের উপর। আচ্ছা, যদি তার ডিউরেশন হয় 28 দিনের তখন তার ওভুলেশন হবে আমরা ভাবছি 14 দিনের মাথায়। আচ্ছা, এবার তার যদি এটা 30 দিন হয় তখন সেটা হয়ে যাবে 16 দিন। মানে যেটাই আপনার যে
ডিউরেশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল তার থেকে 14 মাইনাস করলে যেই দিনটা আসবে দ্যাট ইজ your estimated date of ovulation. আর ইনফার্টিলিটি কি শুধু মেয়েদের প্রবলেম না, এটা ছেলেদেরও মতো আছে? না, ইনফার্টিলিটি তো মেয়ে আর ছেলে দুজনেরই প্রবলেম, কারণ হতে পারে, কারণ দুজন এই একজনের কাছ থেকে আমরা পাই ডিম এবং আরেকজনের কাছ থেকে আমরা পাই স্পার্ম। স্পার্ম আর এগ দুটো যখন ফিউজ করে এবং তখনই এমব্রিওটা তৈরি হচ্ছে, তাই যখন ইনফার্টিলিটি হয় তখন দুজনেরই প্রবলেম থাকতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যদি কনসিভ হচ্ছে না, মেয়েদের ওপরেই আগে বেট হয় যে সি ইজ নট কেপেবল। তো এটাকে আপনি কিভাবে দেখেন? সেইটা হচ্ছে সোসাইটির উপর Family ডিপেন্ড করে। প্রেশারটা শুধু মেয়েদের উপরেই বেশি থাকে, মানে হ্যাঁ। ম্যাক্সিমাম 90% ক্ষেত্রেই দেখা যায়। সে তো অনেকটাই তার সোসাইটির উপর ডিপেন্ড করে। যখন আজকালকার দিনে যারা হচ্ছে শিক্ষিত তারা সকলেই জানেন যে যে মেয়েদের আর ছেলে দুজনের মধ্যে দুজনেই যদি ঠিক না থাকে তখন প্রেগনেন্সি আসতে চায় না। আগে এইসব ভাবা হতো যে মেয়েদেরই দোষ, মেয়েদের জন্যই হচ্ছে না, কিন্তু এখন আমার মনে হয় এই অন্ধকার থেকে আমরা অনেকটাই বেরিয়ে এসেছি এবং অনেকটাই বুঝতে পেরেছি যে ছেলেরও প্রবলেম থাকতে পারে যেটার জন্য বাচ্চা নাও হতে পারে। আর এই যে ধরুন আমাদের আজকে যে লাইফস্টাইল, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, এটা কতটা এফেক্ট ফেলছে এই ইনফার্টিলিটিতে? আমাদের লাইফস্টাইলটা এখন বললাম তো আমাদের স্ট্রেস, হ্যাঁ, জাঙ্ক ফুড, বাইরের খাবার, ঠিক মতো না ঘুমানো, সিগারেট, অ্যালকোহল কনজিউম করা। হ্যাঁ, এই যে প্রত্যেকটা কথা আপনি বললেন, প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে যে লাইফস্টাইলের জন্য আমাদের ওজন বাড়ছে। ওজন বাড়ার সাথে সাথে বাড়ছে যে স্ট্রেসের সাথে স্ট্রেস হরমোনসগুলো বাড়ছে, যেরকম প্রোল্যাকটিন, এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু মেয়েদের ক্ষেত্রে কন্ট্রিবিউট করছে। তার ওভুলেশন নাও হতে পারে যদি এক্সেসিভ স্ট্রেস হয়, যদি তার ওজন প্রচণ্ড বেড়ে যায়, আবার তার ওই পিমস সিনড্রোমের মধ্যে তিনি পড়ে যেতে পারেন। তাই জন্য লাইফস্টাইলের একটা বড় একটা কন্ট্রিবিউশন আছে ইনফার্টিলিটির উপরে। ছেলেদেরও একই প্রবলেম। ছেলেদের স্ট্রেসের জন্য তাদের দেখা যায় যে তারা সহবাস করতে হয়তো সক্ষম হচ্ছেন না, তাদের মেন্টাল একটা ইনক্যাপাসিটি হচ্ছে, তারা প্রেশারাইজ ফিল করছে, এবং লাইফস্টাইলের জন্য দেখা যাচ্ছে অনেকে এক্সারসাইজ করছেন না, বেশি করে খাচ্ছেন, এবং অনেক ছেলেদের মধ্যে দেখা যাচ্ছে যে মেয়েদের মধ্যে ছেলেদের হরমোন বেশি পরিমাণ পাওয়া যায়, ছেলেদের মধ্যেও কিন্তু মেয়েদের হরমোনে বেশি পার্সেন্টেজ পাওয়া যেতে পারে, এবং সেটার জন্য ইনফার্টিলিটি হতে পারে। কিন্তু আর এই যে ধরুন এমপিওএস যে প্রবলেমটা মেয়েদের এখন খুব দেখা যাচ্ছে, এটার ক্ষেত্রেও তো প্রেগনেন্সিতে অনেক প্রবলেম আসতে পারে। হ্যাঁ, আসতে তো পারে। প্রেগনেন্সিতে যাদের পিমস আছে তাদের দেখা যায় যে প্রেগনেন্সির মধ্যে জেস্টেশনাল ডায়াবেটিস, মানে প্রেগনেন্সির সময় মিসক্যারেজ হতে পারে, প্রেগনেন্সির সময় ব্লাড প্রেশার বাড়তে পারে, বাচ্চা বাড়ার ক্যাপাসিটি কমে যেতে পারে, নানা রকমের প্রবলেম দেখা যেতে পারে। আচ্ছা ভাই, মেনোপজ একটা মেয়েদের খুব বড় একটা প্রবলেম। এই মেনোপজ কি, যদি আমাদের একটু সহজ ভাষায় বোঝান? মেনোপজ হচ্ছে এমন একটা কন্ডিশন, এটা খুব ন্যাচারাল কন্ডিশন, এবং সব মহিলাদেরকেই এইটা মেনোপজের থ্রু দিয়ে যেতে হবে। আস্তে আস্তে দেখা যায় যে আমাদের ডিম্বাশয়ের মধ্যে ডিমগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। প্রত্যেক এত বছর ধরে ওভুলেশন হয়ে ডিমগুলো, যেহেতু ডিমের সংখ্যা আমাদের ফিক্স থাকে, 40 বছরের পরেই কিন্তু ডিমের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে, এবং যখন ডিম কমপ্লিটলি শেষ হয়ে যায় তখন মেনোপজ মানে মেনস্ট্রুয়েশনটা পজ হয়ে যায়। কিন্তু মেনোপজে কিন্তু একটা নির্ধারিত ডেট নেই। কিন্তু মেনোপজের এই যে প্রি মেনোপজাল যে পার্টটা অনেক সময় 5 বছর, অনেক সময় 10 বছরও হতে পারে, যখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে ওভুলেশন হচ্ছে না, প্রত্যেক মাসে মুড সুইংস হচ্ছে, হেভি ব্লিডিং হচ্ছে। এই ফেজটা কিন্তু 5 থেকে 10 বছর থাকতে পারে, এবং 40-এর পরেই কিন্তু স্টার্ট হয়ে যেতে পারে। মানে এটা কি 40 এজ না তার আগে থেকেও হতে পারে? তার আগে থেকেও অনেকের তো এখন প্রিমেচার মেনোপজ হচ্ছে, 40-এর আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে। কারণ আমাদের লাইফস্টাইল বলুন, তো পলিউশন বলুন, দেখা যাচ্ছে ডিমের যে নাম্বারসগুলো অনেক আগেই কমে যাচ্ছে।
আর ধরুন এই যে এই সময় যে মেনোপজের যখন শুরু হয়, একটা যে প্রি মেনোপজ থাকছে, তারপরে মেনোপজটা স্টার্ট হচ্ছে। এই প্রি মেনোপজের সময় কি কি ধরনের সিমটম দেখা যায়? পেরিমেনোপজে দেখা যায় যে প্রথমে হচ্ছে পিরিয়ডটা ইরেগুলার হতে শুরু করে, ওকে, মুড সুইংস হতে শুরু করে, গরম লাগা, হঠাৎ করে হট ফ্ল্যাশ হচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার মেমোরিটা আগের মতন নেই, দেখা যাচ্ছে সে সারাক্ষণ সে টায়ার্ড ফিল করছে, সেক্সে অনীহা, কোনো কিছু ভালো লাগছে না, ইন্টিমেসি ভালো লাগছে না, ত্বকটা শুকনো হয়ে যাচ্ছে, চুলটা পড়ছে, আগের মতো সে আর নেই। এবং মুড সুইংসটাই হচ্ছে সব থেকে বড় কারণ। অনেক সময় দেখা যাচ্ছে সে ইরিটেবল হয়ে যাচ্ছে, খিটখিট করছে, বাড়িতে আগের মতো সে হাসি খুশি আর নেই। তো এই যে ছোট ছোট চেঞ্জেস সবই কিন্তু পেরিমেনোপজের একটা পার্ট। আর মেনোপজ স্টার্ট হয়ে গেলে কি এগুলো বন্ধ হয়ে যায়? না, মেনোপজ মানে হচ্ছে 1 বছর পিরিয়ড বন্ধ থাকলে তবেই আমরা ওটাকে মেনোপজ বলি। আর মেনোপজের সাথে এই প্রবলেমগুলো শেষ হয় না, আচ্ছা, মেনোপজ এটা কন্টিনিউ করতে পারে এবং 2-3 বছর মেনোপজের পরেও এই সিমটমগুলো থাকতে পারে। এই মেনোপজের জন্য লাইফস্টাইলে কি ধরনের এফেক্ট আছে? আচ্ছা, দেখা যায় যে যদি মহিলাদের মধ্যে তাদের যদি সেই সারাক্ষণ টায়ার্ড ফিলিংটা হতে থাকে, এবার সে যদি বাইরে চাকরি করছে তখন সে তার কাজটা ঠিক মতন করতে পারবে না, বাড়িতে এসে সে শুয়ে থাকবে বিকজ অফ দ্য টায়ার্ডনেস। এরপরে দেখা যায় যদি সেই মহিলার সারাক্ষণ মুড সুইংস হচ্ছে, তার ডিপ্রেশন হচ্ছে, বাড়িতে সে কাঁদছে কোনো কিছু, তখন সেটা তো অবভিয়াসলি ফ্যামিলির উপর কিছুটা তো প্রভাব তো তার পড়বে। স্বামীর সাথে তার ইন্টিমেসি করতে অসুবিধা হচ্ছে, ভেজাইনাতে জনিদারটা ড্রাই হয়ে থাকছে এবং সেক্সে অনীহা, এবং সেটা তো তার ফ্যামিলি লাইফের ওপরও তার এফেক্ট পড়বে। তো প্রত্যেকটা ছোট ছোট জিনিসেরই কিন্তু তার চেঞ্জেস, এবং তার বডির মধ্যেও কিছু কিছু চেঞ্জেস দেখা যায়। যত বয়স বাড়ে তত বেজেল মেটাবলিক ইন্ডেক্সটা কমতে থাকে। মানে আপনি যখন খাচ্ছেন সেই কিন্তু আগের মতনই খাবার খাচ্ছেন, কিন্তু সেই খাবারটা আপনার বডিতে মেটাবলাইজ হচ্ছে না এবং সবটাই মেদ হয়ে জমে যাচ্ছে, ফ্যাট হয়ে জমে যাচ্ছে। তাতে কি হচ্ছে, তার শরীরের মধ্যে সে নিজে একটা চেঞ্জ দেখতে পাচ্ছে। আগে সে ছিপছিপে রোগা চেহারা ছিল, দেখছে যে তার চেহারাটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। যেই কাপড়গুলো সে আগে ওয়েস্টার্ন ক্লোথস পরে সে বেরোতো, সেই কাপড় সে আর পরতে পারছে না, এবং স্বামীর কীভাবে যে তার দিকে তাকাচ্ছে সে ফিল করছে সেটাও একটা চেঞ্জ হয়ে গেছে। তো এই যে মেন্টাল চেঞ্জ, এই যে ফিজিক্যাল চেঞ্জ, প্লাস বডির মধ্যে যে চেঞ্জগুলো হচ্ছে, এই সবকটাই কিন্তু পার্ট অফ মেনোপজ। এবং এইগুলোর সাথে আমাদের নিজেকে মানিয়ে নিতে অনেকটাই সময় লাগে। এই সময় কি এমন কিছু করা যেতে পারে, বা ধরুন সেটা যোগা হতে পারে, মেডিটেশন হতে পারে, এগুলো করলে কি এই যে ধরুন যেটা আপনি বলছেন যে একটা মুড সুইং হচ্ছে বা ইরিটেশন হচ্ছে, এইগুলোকে এড়ানো যেতে পারে? এইগুলো এড়ানোর দুরকম কোনো মেডিসিন? হ্যাঁ, দুরকম পদ্ধতি আছে। একটা হচ্ছে যেটা আপনি বললেন, যে বডিকে ফিট রাখা। যখন সে দেখছে যে তার বডিতে ফ্যাট জমছে, অবভিয়াসলি তার এক্সারসাইজটা বাড়ানো দরকার। তার সে আগে যে জাঙ্ক ফুড খেত সেগুলোকে এড়ানো দরকার, যাতে সে আগের মতো সে ক্যালোরিগুলো কনজিউম করছে না। এছাড়া এক্সারসাইজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ এক্সারসাইজে কি হয়, যখন আমরা 35 মিনিট কি 40 মিনিটের ঊর্ধ্বে আমরা এক্সারসাইজ করছি, ব্রেন থেকে এন্ডরফিনস রিলিজ হতে থাকে। এন্ডরফিনস আর হ্যাপি হরমোনস। এটা কি করে, আপনার স্ট্রেস ম্যানেজ করতে আপনাকে কিন্তু সক্ষম করে। আর এছাড়া হচ্ছে স্ট্রেস ম্যানেজ করার সাথে সাথে ক্যালোরিগুলো বার্ন হচ্ছে। তাই জন্য যখন আপনার বাড়িতে যখন স্ট্রেস হচ্ছে তখন কিন্তু ইউ আর ম্যানেজিং ইট মাচ বেটার। সিচুয়েশনটা এক থাকছে কিন্তু ইউ আর ম্যানেজিং ইট বেটার। এছাড়া হচ্ছে যোগা, যেটা বললেন, যোগাতে কি হয়, বডি ফ্লেক্সিবিলিটিটা বাড়ে। কারণ অনেক সময় দেখা যায় এই মেনোপজের সময় যেহেতু আপনার বোন মিনারেল ডেন্সিটিটা কমতে থাকে, আর্থ্রাইটিক চেঞ্জেস দেখে, লো ব্যাকে দেখা যাচ্ছে, পায়ে দেবে হাঁটুতে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে। এইগুলো কিন্তু যোগা করলে ফ্লেক্সিবিলিটিটা অনেকটা বাড়ে এবং এটা আমরা অ্যাডভোকেটও করি। এই হলো আপনার লাইফস্টাইল চেঞ্জেসের মধ্যে এসে গেল। প্লাস ঘুমটা, রাত্রেবেলা দেখা যায় ঘুম আসছে না,
বারবার করে খালি উঠে যাচ্ছি, বাথরুমে যাচ্ছি, ঘুম আসছে না। কারণ এই হরমোনগুলো যখন কমতে থাকে, ঘুমটাও, স্লিপ সাইকেলটা অ্যাফেক্টেড হয়। তখন আমাদের যেটা করতে হবে হচ্ছে রাত্রেবেলা আমাদের ভালো কামিং মিউজিক শুনতে হবে। রাত্রেবেলা আগে যেটা আমরা হোয়াটসঅ্যাপ করতাম বা কোনো যদি কোনো হরর মুভি দেখতাম, সেগুলো করবেন না। এমন জিনিস করবেন যেটা আপনার মাইন্ডটা কাম হয়ে যাবে। এবং যদি আপনি মেডিটেশন করেন জাস্ট ঘুমোবার আগে, তখন কি হয় দেখা যায় এই যে থার্ড ফেজ অফ ইউর সাবকনশিয়াস মাইন্ডটায় যখন যা আপনি ভালো কথাগুলো যেগুলো বলবেন, যে পজিটিভ অ্যাফার্মেশন যেগুলো করবেন, সেইগুলো কিন্তু ব্রেনের মধ্যে ঢুকে যায়। এবং সেটা কিন্তু পরবর্তীকালে পরের দিন আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে সেটা রিফ্লেক্টেড হবে। তাই জন্য মেডিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আছে ওষুধ। আগেকার কিছু বছর আগে আমরা HRT নিয়ে আমাদের মনে অনেক সংশয় ছিল যে HRT হচ্ছে খারাপ, HRTর সাথে ব্রেস্ট ক্যান্সারের খুব হাই রিস্ক আছে। কিন্তু এখন আমাদের নতুন যে স্টাডিগুলো এসছে, দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার রিস্ক অত HRTতে অতটা বাড়ছে না, ব্যাকগ্রাউন্ড রিস্ক থেকে অতটা এলিভেটেড হচ্ছে না। এবং তাই যেই মহিলার কারোর যদি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দরকার হয়, তাকে সেই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আমাদের দেওয়া উচিত। কারণ সেটা হচ্ছে একটা ম্যাজিক ট্রিটমেন্ট, যেটাতে আপনার এই বয়সকালে যে ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি যেটা আপনার সিস্টেমে যেটা আছে, ইস্ট্রোজেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট হরমোন, যেটা আপনার মুভমেন্ট, আপনার অ্যাক্টিভিটি, আপনার ব্রেন সবকটাই কন্ট্রোল করে, সেই হরমোনটা আমরা বাইরে থেকে দিয়ে দিচ্ছি কিছু বছরের জন্য আপনাকে সেই সাপোর্টটা দেওয়ার জন্য। বাট আলটিমেটলি তো একটা সময় পর এটা তো ফেস করতেই হবে। একটা সময়ের পর ফেস করতে হবে, কিন্তু একটা সময়ের পর আপনার সিচুয়েশনটাও চেঞ্জ করতে পারে। রিটায়ারিং এজ আপনার 60 এবং তখন আপনার হয়তো এই যে ওয়ার্ক রিলেটেড যে স্ট্রেসটা হয়তো কমে যায়। তখন এই যে হরমোনটা আপনাকে হেল্প করবে, এই কয়েকটা বছর অফ স্ট্রেস আপনাকে এই স্ট্রেসের মধ্যে আপনাকে সাপোর্ট বুস্ট করে রাখবে। আর এই ফেজে হাজবেন্ড এবং ফ্যামিলি থেকে কি ধরনের সাপোর্ট থাকা উচিত? এই সময় বোঝা উচিত যে একটা মহিলার জীবনে এটা কিন্তু একটা বড় চেঞ্জ। যেরকম পিরিয়ড শুরু হওয়ার সময় একটা বড় চেঞ্জ, পিরিয়ড কিন্তু শেষ হওয়ার সময় কিন্তু একটা বড় চেঞ্জ। বা একটা মহিলার মনে একটা ফিলিং অফ হোপলেসনেস থাকে, একটা ফিলিং অফ লস থাকে যে তার পিরিয়ডটা বন্ধ হয়ে গেল, সে আর জীবনে মা হতে পারবে না, তার বডির মধ্যে চেঞ্জ হয়ে গেল, অনেক চেঞ্জেস হচ্ছে। এবং এই চেঞ্জেসগুলো ভালো চেঞ্জেস সে মনে করছে না, সে মনে করছে প্রত্যেকটা চেঞ্জে কিন্তু তার খারাপ চেঞ্জ। এই সময় এই যে মনের মধ্যে সেই ডিপ্রেশনটার মধ্যে, এই মেন্টাল অ্যাঙ্গুইশের মধ্যে ফ্যামিলিকে বোঝা উচিত যে এই সময়টা তার স্পেশাল সাপোর্ট দরকার। এবং সেই সাপোর্টটা আসবে তার হাজবেন্ডের কাছ থেকে, তার 4 বাচ্চাদের কাছ থেকে, এবং জয়েন্ট ফ্যামিলির কাছ থেকে। এই সাপোর্টটা একবার যদি ঠিক মতন করে দিয়ে দেওয়া যায়, দেখবে যে এই যে ট্রানজিশন ফেজটা খুব সুন্দরভাবে কেটে যায়। আর এটা নিয়ে কি মেয়েদের মধ্যে কোনো মিথ থাকে? হ্যাঁ, মেনোপজ আমার 50 বছর বয়সেই হবে, কিন্তু তারা বোঝে না যে পেরিমেনোপজটাই হচ্ছে আসল সময়টা, যখন এই চেঞ্জেসগুলো আস্তে আস্তে তার শরীরের মধ্যে হচ্ছে। মানে এটা পুরো একটা সাইকেল থাকে, একটা পুরো সাইকেল, 10 বছরের একটা সাইকেল। আচ্ছা ম্যাম, এবার আমরা একদম লাস্টের দিকে এসেছি। কিছু র্যাপিড ফায়ার সেকশন আমরা রেখেছি, যেটা হচ্ছে এমন কোনো ফুড যেটা আপনি প্রত্যেক মহিলাকে খাওয়ার জন্য সাজেস্ট করবেন? আমি বলবো প্রত্যেক মহিলা, সে গ্রামে হোক বা শহরে হোক, সকলে কিন্তু সবুজ শাকসবজি খাওয়া উচিত। কারণ তার মধ্যে আছে নানা রকম পুষ্টিকর জিনিস। কিছু কিছু শাকসবজি আপনার সেইভাবে যদি একেবারে খুব ভালো করে মানে রান্না না করে খাওয়া যায়, কিছু খাওয়া যায়, সেগুলো খুব ভালো। এবং প্রত্যেকটা মিলের মধ্যে সবুজ শাকসবজি ইনকর্পোরেট করা উচিত। তাতে আছে আপনার আয়রন, ক্যালসিয়াম, মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম। ওয়ান হেলথ টেস্ট ফর উমেন, আমি বলবো এখনকার যুগে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্যাপ স্মিয়ার, যেটা সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং এর জন্য ইউজ করা হয়। ওয়ান অ্যাডভাইস ফর হাজব্যান্ড, হাজবেন্ডদের বলবো যে আপনাদের স্ত্রীদের কখনোই আন্ডার এস্টিমেট করবেন না। আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু একটি মহিলার মধ্যে নানা রকমের ক্ষমতা আছে।
তাদেরকে সবসময় সাপোর্ট করবে এবং তাদের সাথে থাকবে। ওয়ান সেন্টেন্স ফর মাদার। মাদের আমি বলবো, ছোটবেলায় বাচ্চাদের আগলে রাখবেন, সুস্থ রাখবেন, কিন্তু ওদের নিজেদের মতন করে স্বাবলম্বী হতে ওদের সাহায্য করবেন। এবার একবার আপনার একটুখানি আপনার সম্পর্কে আমরা জানবো, যেটা হচ্ছে এই ডক্টর হওয়ার পিছনে কি ধরনের ইন্সপিরেশন আপনার ছিল? ছোটবেলা থেকে ডক্টর বিধানচন্দ্র রায়ের অনেক গল্প শুনেছি এবং আমার মনে হতো যে আমি যদি ওনার মতন ডাক্তার হতে পারি, আর ডাক্তার ছাড়াও ওনার অনেক রকমের ট্যালেন্ট ছিল অ্যাজ আ পলিটিশিয়ান, অ্যাজ এ লিডার, টু মেক সোশ্যাল চেঞ্জ। ওরকম যদি আমি ডাক্তার হতে পারি, সেই কথা ভেবেই আমি কিন্তু এই ডাক্তারি এই পেশার মধ্যে যুক্ত হয়েছি। আর ছোটবেলায় ডক্টর প্রিয়া রে কেমন ছিলেন? আমি খুব দুষ্টু ছিলাম। আমি কিন্তু খুবই দুষ্টু একটা মেয়ে ছিলাম এবং সব একটা গুন্ডা বললে যা হয় তাই। গাছে উঠতে না, গাছে আমি উঠতে পারতাম, শহরের মধ্যে সে গাছে ওঠা যেত না, কিন্তু স্কুলে নানা রকমের দুষ্টুমি করেছি, এমনকি স্কুল থেকে রাস্টিকেটও হয়ে যাচ্ছিলাম এই দুষ্টুমির জন্য। আর আপনি গাইনোকোলজি কেন চুজ করলেন? কারণ গাইনোকোলজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে আপনার সার্জারি আর মেডিসিন দুটোই একটা সুন্দর একটা মিশ্রণ আছে, যেখানে এমন একটা সাবজেক্ট যেখানে আপনি অন্যদেরকে আনন্দ দিতে পারবেন এবং সেই আনন্দের একটা পার্টও আপনি নিজে হয়ে যেতে পারবেন এবং সারা জীবন এই প্রত্যেকটা যে ফ্যামিলি আপনার জীবনটাকে টাচ করে যান। আর এরকম কি আপনার ব্যাক অফ দ্য মাইন্ড ছিল যে আমি একজন মহিলা, তো গাইনোকোলজি আমার জন্য খুব ভালো হবে, আমি সেটাকে আরো খুব ভালো করে সার্ভ করতে পারবো? আমি যখন আমি মহিলা বলে আমি সবসময় প্রিফার করি যে আমি একটা মহিলা গাইনোকোলজিস্টের কাছে যাব, কারণ আমি বুঝি যে অনেক কথা একটা মহিলাকেই হয়তো বলতে পারবে, আর অনেক সাইন সিমটম একটা মহিলা নিজে ফিল করতে পারবে যেটা তার বডির মধ্যে নিজে হচ্ছে। অ্যাজ এ ডাক্তার কোনো পেশেন্ট যদি আমার কাছে আসে, আমি বুঝতে পারি সে কি বলছে, কারণ হয়তো ওই সিমটমটা আমারই হয়তো কোনোদিন বা কোনো সময় আগে হয়েছে। তাই জন্য আমি বুঝতে পারি যে হয়তো ছোট্ট আমার একটা টোটকা দেবো যেটা হয়তো একটা মেল গাইনোকোলজিস্ট হয়তো বলতে পারবেন না, কিন্তু আমি হয়তো সেই ছোট্ট একটা রেমেডি বলে দিতে পারবো। এই যে 30 years অফ জার্নি, এই জার্নিতে আপনার এরকম কোনো ইমোশনাল মুভমেন্ট আছে যেটা এখনো আপনাকে এখনো ইমোশনালি টাচ করে? হ্যাঁ, আছে। তখন আমি আমার এমডি হয়ে গেছে, আমি শিশু মঙ্গলে আমি জয়েন করেছিলাম। শিশু মঙ্গলে তখন অ্যাজ এ রেজিস্ট্রার আমি জয়েন করেছি। এমন একটা দিন একটা পেশেন্ট ভর্তি হলো, বাড়ির লোক তাকে ভর্তি করে দিয়ে চলে গেছে এবং সে এসছে গ্রাম থেকে, প্রচণ্ড ব্লিড করছে, মানে এবার এসে ভর্তি করে গেছে, বাড়ির লোক চলে গেছে টাকার অ্যারেঞ্জমেন্ট করতে। সেই গ্রাম থেকে এসছে এবং পেটে বাচ্চা, কিন্তু ব্লিডিং হচ্ছে, তার ডেলিভারি করতে হবে, কিন্তু কেউ নেই। আমরা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি যে এই মহিলা কিন্তু মারা যাবে যদি তাকে রক্ত ঠিক সময় না দেওয়া হয়। তখন আমি নিজে তখন তো আমাদের হাতে টাকা ছিল না, আমি নিজে তখন রক্ত দিয়ে আমি তার এগেনস্টে রক্ত পেশেন্টের জন্য নিয়ে এসে এবং নিজেই আমি তারপর সার্জারিটা করি। যখন যখন বাড়ির লোক ফেরত এলো, তখন সেই বাড়ির লোক এসে আমাকে বলল, মা তুমি জীবনে যা চাইবে তুমি তাই পাবে। এবং এই কথাটা আমাকে এমনভাবে টাচ করলো না, আমি ভাবলাম তো এটাই তো সব থেকে বড় পাওয়া, যে কেউ এমনভাবে আমাকে ব্লেস করেছে যে, আর সেটা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি সেটা দেখছি, সেটা ফলছে। প্লাস আপনি যে প্রফেশনের সাথে আপনি যুক্ত আছেন, এখানে প্রত্যেক দিন একটা করে নতুন স্বপ্ন বাবা মায়ের হাতে তুলে দিচ্ছেন। সত্যি কথা। আমরা এবার একটুখানি আরো একটু পার্সোনালি যাব, যেটা হচ্ছে আপনার ফেভারিট ফুড। মিষ্টি দই। ফেভারিট বেঙ্গলি ডিশ। চিংড়ি মাছের মালাইকারি। ফেভারিট ফিল্ম স্টার। অমিতাভ বচ্চন। সিঙ্গার। আশা ভোসলে। বুক। রেজ অফ দ্য এঞ্জেল, সিডনি শেলডন। ক্রিকেট না ফুটবল? কোনটাই না। হলিডে ডেস্টিনেশন? তানজানিয়া। ওকে। স্ট্রেস হলে আপনি তখন কি করেন? স্ট্রেস হলে
বাড়িতে গিয়ে ইদার নেটফ্লিক্স দেখি, নয়তো এক্সারসাইজ করি, নয়তো নাচ করি। আজও কি কোনো পেশেন্ট কল করলে আপনি ইমোশনালি টাচ হয়ে যান? হ্যাঁ, পেশেন্ট কল করলে ভালো কথা বললে ইমোশনালি টাচ হই, আর গান শুনলে তখন আর টাচ হই না। সেটাইকে আপনি যে ইয়েতে আছেন, মানে যে সেগমেন্টটা নিয়ে কাজ করছেন, মানে খুব টাচ, মানে খুব ফ্যামিলির সাথে খুব তাড়াতাড়ি রিলেট, মানে একটা যে স্বপ্ন বা একটা বাচ্চা বাড়িতে আসা মানে সেই বাড়ির একটা পরিবেশই চেঞ্জ হয়, সেই জিনিসটা আপনি তুলে দিচ্ছেন বাবা মার হাতে। তো ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে এত সময় ধরে খুব সহজভাবে এই জিনিসগুলো আমাদের বোঝালেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, আমাদের এই ডাক্তারবাবু চ্যানেলে আসার জন্য থ্যাংক ইউ। নমস্কার। আজকের এই এপিসোডে একটা জিনিস ক্লিয়ার, মেয়েরা ফ্যামিলির ব্যাকবোন হলেও নিজেদের হেলথে সবচেয়ে বেশি গাফিলতি করেন। আজ পিরিয়ড থেকে প্রেগনেন্সি, সার্জারি থেকে মেনোপজ, এমন অনেক কথা যা সত্যি প্রত্যেক মহিলাদের জানা উচিত। আর বন্ধুরা, যদি এই এপিসোডটা আপনার মা, বোন, স্ত্রী, বন্ধু কারো উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ডাক্তারবাবুতে এমন হেলথ কেয়ার ইনফরমেশন নিয়ে আসি যা আপনাদের জীবন বদলে দিতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।